আসসালামু আলাইকুম। ট্রিপল ক্লিক একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল মমিন টুটুল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর কোর্সের দ্বিতীয় দিন। তো চলুন কথা না বাড়িয়ে দেখে আসি আজকের টপিকে কি থাকছে। আজকে ক্লাস 2 আমাদের থাকছে মুভ টুল, সিলেকশন টুল, ল্যাসো টুল, অবজেক্ট অ্যান্ড কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়াইন টুল। চলুন প্রথমে শুরু করি ম্যাজিক টুল দিয়ে। আমরা জানি অলরেডি কিভাবে ফটোশপে একটি পেজ ক্রিয়েট করতে হয়। তাহলে চলুন একটি পেজ ক্রিয়েট করে ফেলি। প্রথমে ক্রিয়েট নিউ থেকে আপনি এখানে ওয়াইড এবং হাইট দিয়ে তারপর ক্রিয়েটে ক্লিক করলে একটি নতুন পেজ ক্রিয়েট হয়ে যাবে। তো মুভ টুল বোঝানোর জন্য আমি এখানে একটি লেয়ার ক্রিয়েট করছি। লেয়ার নিয়ে আমরা বেসিক ধারণা অলরেডি গত ক্লাসে দেওয়া হয়েছে। তাহলে এখানে নতুন একটি লেয়ার ক্রিয়েট করার পর বেসিক একটি সিলেকশন টুল নিয়ে আমি এখানে যে কোনো একটি কালার অ্যাপ্লাই করে দিচ্ছি। এখানে একটা রেড কালার অ্যাপ্লাই করলাম, অল্টার চেপে ব্যাক স্পেস কালারের জন্য শর্টকাট অন করে দিই। ওকে, পারফেক্ট। এরপরে দেখুন এই যে আমরা রেড কালারের একটি শেপ ক্রিয়েট করলাম, এটাকে আমাদের যদি মুভমেন্ট করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে যে টুলটি ব্যবহার করা হয়ে থাকে সেটাকে বলা হয় মুভ টুল। আপনি যদি সবার উপরে যে টুলটি দেখতেছেন এটার নাম হচ্ছে মুভ টুল, যার শর্টকাট হচ্ছে ভি, এবং কিভাবে মুভ করতে হয় সেটারও একটা এক্সাম্পল মুভ টুলের উপর আপনার মাউস বারটি রেখে দিলে সেটা শো করায়। তো সিম্পলভাবে আপনার যে শুধু শেপকেই মুভ করবেন এমনটা না, আপনার ফটোশপের সবচেয়ে বেশি ব্যবহৃত টুল এটা। আপনার শেপ হতে পারে, টেক্সট হতে পারে, ইমেজ হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেটা দিয়ে আপনি এটা মুভ করতে পারবেন। তাহলে কিভাবে মুভ করব? আপনি এখানে মুভ টুলে সিলেক্ট করার পর এটাকে যে লেয়ারের যে অবজেক্টটাকে মুভ করতে চাচ্ছেন সেই লেয়ারকে সিলেক্ট করে এটাকে মুভ করতে এভাবে সিম্পলভাবে মুভ করতে পারেন। আপনি চাইলে এক পেজ থেকে অন্য পেজও নিয়ে যেতে পারেন। যেমন আমি আরেকটি এখানে নতুন পেজ ক্রিয়েট করতেছি, এখানে নতুন আরেকটা পেজ ক্রিয়েট করলাম। আমি চাচ্ছি যে পূর্বের এই শেপটাকে আমি ঠিক এই জায়গায় নিয়ে আসব। তাহলে কিভাবে? এটাকে ধরে মুভ করে এখানে নিয়ে আসলাম, তাহলে মূলত এটি কপি হয়ে আসে। তাহলে পূর্বের পেজ থেকে এই পেজে এটাকে আমরা সহজেই মুভ করে আনতে পারলাম। এছাড়াও আপনি চাইলে কোনো কিছুকে সিলেকশন কোডও করতে পারেন। যেমন এখানে আমি একটি ইমেজ ইনসার্ট করছি, তো এখানে আমি চাচ্ছি যে ওয়াইফাই বাটনটিকে মুভমেন্ট করব, ওয়াইফাই বাটনটিকে। কিন্তু এখানকার পুরো প্রজেক্টটি একটি ইমেজের মধ্যে বা একটি লেয়ারের মধ্যে আছে। আমি যদি আই বাটন অন অফ করি তাহলে পুরোটাই একটি লেয়ারে আছে। এখন এটাকে যদি মুভ করা হয় এটা কিন্তু পুরোটাই মুভ হচ্ছে। আমরা বেসিক সিলেকশন টুলে এটা দেখানো হয়েছিল। আমি যদি বেসিক সিলেকশন টুল থেকে এতটুকু অংশকে সিলেক্ট করি, এবার যদি আবার মুভ টুলে যাই তাহলে আপনি প্রত্যেকটি আইকনকেও আবার আলাদা আলাদা করে মুভ করতে পারতেছেন। যেমন এটাকে এই কর্নারে রাখলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, তারপরে আবার এই গাড়ির আইকনটিকে মুভ করে আরেকটা অংশ নিয়ে আসলাম। আপনি চাইলে এভাবে সহজেই মুভমেন্ট করতে পারেন। তাছাড়াও মুভ টুলের কিছু স্পেশাল একটি বিষয় রয়েছে। যেমন আপনি যদি উপরের দিকে দেখেন, মুভ টুলের এখানে সিলেকশন, এখানে অটো সিলেক্ট নামে একটা অপশন আছে। আপনি যখন অনেকগুলো লেয়ার ক্রিয়েট করবেন, যেমন এটাকে আমি মুভ টুল থাকা অবস্থায় অল্টার চেপে আরেকটা লেয়ার ক্রিয়েট করলাম, বা এখানে আরেকটা লেয়ার ক্রিয়েট করলাম, এখানে আমরা 3টি লেয়ার দেখতে পাচ্ছি। আপনি যদি এখানে অটো সিলেক্ট অন করে রাখেন সেক্ষেত্রে আপনি যেই অবজেক্টকে ক্লিক করবেন সেই লেয়ারটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। মুভ টুলে থাকা অবস্থায় অটো সিলেক্ট রাখলাম, এখান থেকে লেয়ার, তাহলে এখানে ক্লিক করার সাথেই এটা আমার সিলেক্ট হয়ে গেছে, এটাকে ক্লিক করার সাথেই এটা সিলেক্ট হয়ে গেছে, তারপর এটাকে ক্লিক করার সাথে এটা সিলেক্ট হয়ে গেছে। তারপর হচ্ছে শো ট্রান্সফর্ম টুল। মুভ টুলে যদি আমরা দেখি, এটা নিয়ে আমরা পরের ক্লাসে ডিটেলস আলোচনা আছে, তো বেসিক জিনিসটা দেখে নিই। শো ট্রান্সফর্ম টুল যদি আপনি মার্ক করে রাখেন তাহলে দেখেন যেই লেয়ারটি আপনি সিলেক্ট করবেন সেটার পাশে এখানে কিছু পয়েন্টার আমরা দেখতে পাচ্ছি। এই পয়েন্টারের মাধ্যমে আপনি এই অবজেক্টকে, বা টেক্সট হতে পারে বা যা কোনো কিছু হতে পারে, সেটাকে আপনি চাইলে ছোট করতে পারেন, বড় করতে পারেন এবং রোটেট ঘোরাতে পারেন। তাহলে ছোট বড় কিভাবে করব? আপনি যদি ঠিক এখানে কর্নার বরাবর আসেন মাউসের এখানে, তাহলে একটা তীর বাটন দেখা যাচ্ছে। এটা যদি আপনি টানেন বা নিচের দিকে ড্র্যাগ করেন তাহলে দেখেন এই শেপটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। একইভাবে প্রত্যেকটা কর্নার থেকে আপনি সেটা করতে পারেন। আর যদি আপনি কিবোর্ড থেকে অল্টার প্রেস করেন তাহলে এটা মিডিল বরাবর আপনার ছোট বড় হবে। এবং এটাকে যদি ঘোরাতে চান, রোটেশন, তাহলে এখানে মাউসটা যখন দেখেন দুপাশ থেকে তীরটি নির্দেশ করতেছে,
এই অবস্থায় যদি এপাশে বা এপাশে ক্লিক করি তাহলে এটা উভয় পাশ থেকে কিন্তু আপনি রোটেশনও করতে পারতেছেন মুভ টুলের দিক থেকে। তারপর মুভ টুলে থাকা অবস্থায় এখানে অ্যালাইনমেন্ট আছে, যেটা পরের ক্লাসে আমাদের অ্যালাইনমেন্ট সম্পর্কে ডিটেলস আছে। আপাতত মুভ টুল সম্পর্কে এতটুকুই। এবার চলে যাব আমরা সিলেকশন টুলের ডিটেলস নিয়ে। এগুলো সবগুলো আমি ডিলিট করতেছি। আমরা জানি কিভাবে ডিলিট করতে হয়। সবগুলোকে সিলেক্ট করে আপনি যদি কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করেন সেক্ষেত্রে সহজে ডিলিট হয়ে যায়। তো সিলেকশন টুল কোনগুলো? কোনো কিছু অবজেক্টকে বা ইমেজের কোনো কিছু অংশকে সিলেক্ট করার জন্য যে টুলগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে সিলেকশন টুল। আপনি মুভ টুলের নিচে এখানে 3টি টুল দেখতে পাচ্ছেন, 1টি 2টি 3টি। মূলত এই 3টি টুলের গ্রুপকেই বলা হচ্ছে সিলেকশন টুল। ফটোশপের যে কোনো কিছু আপনার সিলেকশন করার জন্য এই 3টি টুল ব্যবহার করা হয়ে থাকে। তো নাম্বার 1 টুলের ক্ষেত্রে আসি। রেক্ট্যাঙ্গুলার আপনার বেসিক সিলেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যেমন কোনো কিছু একটা নির্দিষ্ট অংশ আপনার চতুর্ভুজ আকারে আছে বা আয়তক্ষেত্র হিসাবে আছে, সেক্ষেত্রে আপনি বেসিক সিলেকশনের ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারেন। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম এবং চাইলে এখানে নির্দিষ্টভাবে কালার অ্যাপ্লাই করতে পারতেছেন। এরপরে আপনার যে টুলটি আছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল মার্কিউ টুল, যেটা আপনার বৃত্ত আকারে যে কোনো কিছুকে সিলেকশন করতে পারেন। হতে পারে এটা ইমেজ বা যে কোনো কিছু হতে পারে। আর এরপরে যেটা দেখতেছি সিঙ্গেল রো মার্কিউ টুল। এটা কি করে? এটা আপনার ততটা ব্যবহার হয় না। এটা আপনার রো ভিত্তিক একটা পিক্সেল বেস সিলেকশন করে। যেমন এখানে ক্লিক করলাম, আমরা যদি জুম করে দেখি এটা আপনার কয়েক পিক্সেল আপনার সিলেকশন করে থাকে। বিশেষ করে অনেক সময় গাইড নেওয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। যেমন এখানে একটা লাইন বা গাইড ক্রিয়েটের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। নিচের যে টুলটি দেখতেছে এটাও একইভাবে আপনার কলাম বরাবর একটি সিলেকশন ক্রিয়েট করে। অল্টার চেপে যদি আমরা ব্যাক প্রেস করি, অর্থাৎ সেক্ষেত্রে একটি রো বেস আপনার কালার অ্যাপ্লাই হয়ে গেল। অর্থাৎ একটা রো, একটা হচ্ছে আপনার রো ভিত্তিক আর একটা হচ্ছে কলাম ভিত্তিক সিলেকশন ক্রিয়েট করে। এটা ততটা আমাদের ডিজাইনের ক্ষেত্রে ততটা ব্যবহার হয় না, তবে গাইড নেওয়ার ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করতে পারি। এরপরের যে সিলেকশনটা আছে, এরপরে যে সিলেকশনটা দেখতেছি 1 নম্বরে, এটার নাম হচ্ছে ল্যাসো টুল। তো ল্যাসো টুল কীভাবে কাজ করে? ল্যাসো টুল অনেক মজার একটা টুল। এটা হচ্ছে ফ্রি হ্যান্ড সিলেকশন টুল। ফ্রি হ্যান্ড সিলেকশন টুল আপনি যেভাবে সিলেকশন করতে চাইবেন সেভাবে সিলেকশন করতে পারবেন। এই টুল সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি মাউসের বাটন ক্লিক করে যেভাবে মুভমেন্ট করবেন, এটা ঠিক সেভাবে একটা সিলেকশন ক্রিয়েট করবে। আপনি চাইলে এটাতে কালার অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যেভাবেই সিলেকশনটা আর্ট করবেন এটা সেভাবেই সে সিলেকশন ক্রিয়েট করবে। যেমন এখান থেকে এটা নিলাম, কন্ট্রোল চেপে ব্যাক স্পেস দিই অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার, সেক্ষেত্রেও দেখুন এটা খুব সহজেই কিন্তু এখানে কালারটি সিলেকশন করছে। আমরা চাইলে যে কোনো ইমেজ ওপেন করে সিলেকশন করতে পারি। যেমন ফাইল থেকে নিচে ওপেন, আপনি আপনার ইন্টারনেট থেকে ডাউনলোড করে বা যে কোনোখান থেকে ইমেজ ডাউনলোড করেও আপনি কিন্তু সিলেকশন করতে পারেন। যেমন এখানে একটি মডেলের ছবি আমি ওপেন করলাম, আপনি চাইলে এই মডেলকেও সিলেকশন করতে পারেন ল্যাসো টুল দিয়ে। যদি এখান থেকে কাজ দিয়ে এভাবে সিলেকশন করে আপনি কাজ দিয়েও যেভাবে ইচ্ছা সেভাবে এটাকে সিলেকশন করতে পারেন। যদি কিউ চাপেন সেক্ষেত্রে আপনার এটা কুইক মার্কস হিসাবে শো করাবে। আপনি যতটুকু সিলেকশন করছেন সেই বিষয়টুকু আপনাকে হাইলাইট করবে। তাহলে আমরা এটা জানলাম যে ল্যাসো টুলের মাধ্যমে আপনি খুব সহজেই ফ্রি হ্যান্ডলিভাবে কোনো কিছু সিলেকশন করতে পারবেন। তাহলে আসেন এবার পরের টুলের ক্ষেত্রে চলে আসি। পরের যে টুলটি আছে এটা হচ্ছে পলিগনাল ল্যাসো টুল। পলিগনাল ল্যাসো টুল আপনার সাধারণত কর্নার ভিত্তিক কাজ করে থাকে। তাহলে পলিগনাল ল্যাসো টুল কীভাবে কাজ করে? কর্নার ভিত্তিক। যেমন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা, আপনি যেখানে ক্লিক করেন না কেন এটা একটা কিন্তু কর্নার তৈরি করতেছে। প্রত্যেক জায়গায় একটা করে কর্নার তৈরি করতেছে এবং সব শেষে যখন পয়েন্টারটা এই জায়গায় নিয়ে আসতেছেন একটা ছোট্ট আকারের বৃত্ত চলে আসতেছে। অর্থাৎ এই অবস্থায় যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার এটা সিলেকশন হচ্ছে এবং সেটা ক্লোজ হয়ে যাচ্ছে। একইভাবে আপনি যখন এখানে সিলেকশন করার পর বাইরে থেকে যদি ক্লোজ করতে চান সেক্ষেত্রে ডাবল ক্লিক করলেও এটা আপনার ক্লোজ হয়ে যাচ্ছে। বিশেষ করে কর্নার ভিত্তিক যে ইমেজগুলো আছে সেটা আপনি এখান থেকে সিলেকশনের কাজে ব্যবহার করতে পারেন। তো এক্সাম্পল স্বরূপ আমি একটা ইমেজ ওপেন করতেছি, এখান থেকে আমি এই ইমেজটি ওপেন করলাম।
তো এখানে দেখেন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছি এটা কিন্তু কর্নার ভিত্তিক, আমার এখান থেকে এটা একটা কর্নার ভিত্তিক। তাহলে এটাকে কিন্তু আমরা পলিগনাল টুল দিয়ে খুব সহজে সিলেকশন করতে পারি। যেমন এখানে পয়েন্টারে একটা ক্লিক করলাম, বা এখানে একটা, যেহেতু এটা বিল্ডিংটি পুরোটি কর্নার বেস, সেহেতু সহজে আমরা এটাকে কর্নার বেস সিলেকশন করতে পারি। তারপরে বাইরে থেকে ঠিক এই বরাবর। তাহলে দেখেন পুরো বিল্ডিংটি কিন্তু সিলেকশন হয়ে গেছে। এবার যদি কন্ট্রোল জে দিই, তাহলে বিল্ডিংটি কিন্তু আমার একেবারে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আপনি চাইলে পেছনে যে কোনো কালারেরই কিন্তু ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। যেমন আমি এখানে হোয়াইট কালার দিয়ে দিলাম, তাহলে এই বিল্ডিংয়ের কালার হোয়াইট কালার হয়ে গেছে। খুব সিম্পলভাবে কর্নার বেস সিলেকশন করা হয়ে থাকে আপনার পলিগনাল টুল দিয়ে। এরপরে যে টুলটি আসতেছে সেটার নাম হচ্ছে ম্যাগনেটিক টুল। তো ম্যাগনেট কি? ম্যাগনেট শব্দের অর্থ হচ্ছে চৌম্বক। আমরা জানি ম্যাগনেট শব্দের অর্থ হচ্ছে চৌম্বক। তো এই টুলটি আপনার কালারের উপর ভিত্তি করে চৌম্বকের মতো সিলেকশন ক্রিয়েট করে। যেমন এখানে আমরা একটা মডেলের ছবি দেখতে পাচ্ছি, যেটা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেওয়া। এই মডেলের ব্যাকগ্রাউন্ড কালার এবং ওনার যদি টি শার্ট বা ওনার কালার দেখেন, দুটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। এই পার্থক্যের উপর ভিত্তি করেই আপনার ম্যাগনেটিক লেসার টুলটা কাজ করে থাকে। যেমন আমি এখান থেকে জাস্ট কাজ বরাবর একটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমি মাউসটা শুধু কাজ দিয়ে নিয়ে যাচ্ছি। এবার দেখেন সে কি করতেছে, অটোমেটেড কালারের উপর ভিত্তি করে তার যেমনটা মনে হচ্ছে যে জায়গায় দুটো কালারের মধ্যে পার্থক্য আছে সেই জায়গায় সে অটোমেটেড সিলেকশন করতেছে। শুধু আপনাকে মাউসটা কাজ দিয়ে নিয়ে যেতে হবে। যদি এখান থেকে এটা আমি কাজ থেকে নিয়ে যাই এবং সবশেষে ক্লিক করি, তাহলে এখানে দেখেন পুরো মডেলটাকে সে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভের মতো করে সিলেকশন করে ফেলেছে। যদিও এটা পারফেক্ট হয়নি, কেননা আপনার ম্যাগনেটিক টুল দিয়ে পারফেক্টভাবে সিলেকশন করা যায় না বললেই চলে। তো কিউ চাপলো দেখেন এখানে মডেলকে কিন্তু সিলেকশন করে ফেলছে। অর্থাৎ ম্যাগনেটিক ল্যাসো টুল আপনার কালারের উপর ভিত্তি করে কোনো কিছু অবজেক্টকে সিলেক্ট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো তারপরে যে টুলটা আছে সেটা চলে আসি। এরপরে যে টুলটা দেখতেছি এটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। অবজেক্ট সিলেকশন টুল কি? আপনার কোনো কিছু অবজেক্টকে সে কালারের উপর ভিত্তি করে সিলেকশন করে। তো এখানে যদি আমরা এই ইমেজটি এক্সাম্পল স্বরূপ হিসাবে দেখি, এখানে 3টি বেলুন দেখতে পাচ্ছি। আমরা চাচ্ছি যে এই ছোট্ট যে বেলুনটা আছে এটাকে আমরা সিলেক্ট করব। তো এটাকে ধরে আমি যদি এভাবে ড্র্যাগ করি, তাহলে আপনার এই বেলুনটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ঠিক একইভাবে এটাকে যদি আমরা সিলেক্ট করে ড্র্যাগ করি, তাহলে এটাও সিলেক্ট হয়ে গেছে, বা এটাকে যদি সিলেক্ট করে ড্র্যাগ করেন সেক্ষেত্রেও এটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ কোনো কিছু অবজেক্টকে সিলেক্ট করার জন্য সাধারণত আপনার অবজেক্ট টুল ব্যবহার করা হয়ে থাকে। তো যারা কেউ যদি পুরনো ভার্সন ব্যবহার করেন, হতে পারে আপনার CS6 2014-15, সেক্ষেত্রে তারা এই অবজেক্ট সিলেকশন টুলটি পাবেন না। এটা শুধুমাত্র আপডেট ভার্সনে পাবেন। সম্ভবত 2019 সালের ভার্সন থেকে এটা সংযুক্ত করা হয়েছে। এমনকি আপনি চাইলে এই মডেলকেও সিলেক্ট করতে পারেন অবজেক্ট সিলেকশন টুল দিয়ে। যেমন এখান থেকে এটা ড্র্যাগ করলাম, এটা আপনার সিলেকশন হয়ে গেছে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করতেছে। অবজেক্ট সিলেকশন টুল আবার দুভাবে কাজ করে থাকে। এতক্ষণ যেভাবে আমরা কাজ করতেছিলাম সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ভাবে, আর একটা হচ্ছে ল্যাসো টুল। আপনি চাইলে ল্যাসো টুল দিয়েও এটা করতে পারবেন। যেমন এখানে অবজেক্ট সিলেকশন টুল আর এখানে ল্যাসো সিলেক্ট করলাম। তারপরে এটার পাশ বরাবর এটাকে ধরে আমি যদি সিলেকশন করে দিই, সেক্ষেত্রেও সে এটাকে অবজেক্ট হিসাবে সে সিলেকশন করে নিয়ে নেবে। তাহলে আপনি এটাকে রেক্ট্যাঙ্গুলারভাবেও রাখতে পারতেছেন, ল্যাসোভাবেই রাখতে পারতেছেন। যেভাবে আপনার সুবিধা মনে হয় বা অবজেক্টের জন্য যেটা পারফেক্ট হবে, আপনি সেভাবে সেটাকে সিলেকশন করতে পারেন। তো অবজেক্ট সিলেকশন পরে যে টুলটা আছে সেটার নাম হচ্ছে কুইক সিলেকশন টুল, যার শর্টকাট হচ্ছে W। কুইক সিলেকশন টুল দিয়ে কীভাবে সিলেকশন করা যায়? যখনই আপনি কুইক সিলেকশন টুলে আসবেন, তো দেখেন এখানে আমরা একটি বৃত্তর মধ্যে আরেকটি প্লাস বাটন দেখতে পাচ্ছি। এটা কাজের সুবিধার্থে বা মডেলের উপর ভিত্তি করে এটা ছোট বড় করে নিতে হয়। আপনি যদি কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট প্রেস করেন সেক্ষেত্রে এটা বড় হবে, এবং থার্ড ব্র্যাকেটের বিপরীত প্রেস করলে সেক্ষেত্রে এটা ছোট হবে। এছাড়াও আপনি যদি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউসের ডান বাটন চেপে এটাকে এভাবে ছোট বড় করতে পারেন। আপনার যতটুকু প্রয়োজন ছোট হিসাবে ছোট বড় করতে পারেন। তারপরে অপশন বার থেকে এখান থেকেও আপনি সাইজের অপশনটা এখান থেকেও ছোট বড় করে নিতে পারেন।
তো যতটুকু প্রয়োজন আমি সেই হিসাবে ছোট বড় করে নিলাম। আমি চাচ্ছি যে এই মডেলকে সিলেক্ট করব। এটাও আপনার কালারের উপর ভিত্তি করে কাজ করে, যেমন দুপাশের এখানে হোয়াইট কালার আর পেছনে আরেকটা কালার, এই যে কালারের পার্থক্য, এই পার্থক্যটার উপর ভিত্তি করেই সে সিলেকশন করবে। তো এই মডেলের উপর জাস্ট আমি যখন প্লাস আইকন আছে এখান থেকে ক্লিক করে যদি এবার মুভমেন্ট করে সিলেকশন ক্রিয়েট করি, তাহলে দেখেন খুব সহজেই সে এই মডেলকে সিলেকশন করে ফেলছে। ঠিক একইভাবে পায়ের এখানে যদি আমরা সিলেকশন করতে চাই, তো সিলেকশনের বৃত্তটি বড় হয়ে গেছে, আমি এটা ছোট করে নিচ্ছি। অল্টার চেপে মাউসের ডান বাটন ক্লিক করে এটাকে ছোট করে নিলাম। এরপর এটাকেও আপনি খুব সহজেই সিলেকশন করে নিতে পারতেছেন। যেহেতু কুইক সিলেকশন, সে তো কুইকলিভাবে সিলেকশন করবেই। এভাবে শুধু এই মডেল না, যে কোনো কিছুই আপনি দ্রুত এটাকে সিলেকশন করে নিতে পারেন। কুইক সিলেকশন এভাবেই কাজ করে থাকে। এরপরে যে টুলটি আছে সেটার নাম হচ্ছে ম্যাজিক ওয়াইন টুল। ম্যাজিক ওয়াইন টুল কীভাবে কাজ করে? ম্যাজিক ওয়াইন টুল বোঝার জন্য আমরা এই জিনিসটি লক্ষ্য করতে পারি। তো এখানে যদি আমরা লক্ষ্য করা যায়, এখানে কয়েকটি কালার প্লেট তৈরি করেছি আমি, যেটা সিম্পলভাবেই আমরা এখান থেকে এভাবে কালার অ্যাপ্লাই করে তৈরি করছি আমি। এখানে দেখেন এখানে কতগুলো রেড বৃত্ত। আমি যদি এখান থেকে ম্যাজিক টুল নিয়ে রেড বৃত্তের উপর ক্লিক করি, তাহলে দেখেন যতগুলো বৃত্ত আছে এখানে রেড কালারের সবগুলোই সিলেকশন হয়ে গেছে। ঠিক একইভাবে যখন আমি এখানে ইয়েলো কালারে ক্লিক করতেছি, যতগুলো ইয়েলো বৃত্ত দেখতে পাচ্ছি সবগুলো সিলেক্ট হয়ে গেছে। যখন গ্রিনে ক্লিক করতেছেন তখন সবগুলো গ্রিন এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা বুঝতে পারতেছি ম্যাজিক টুল কি করবে, একই কালারের যেখানে যেখানে অবজেক্ট আছে সে জায়গায় সে সিলেক্ট করবে। আরেকটা বিষয় মাথায় রাখার, উপরের দিকে দেখুন লেখা আছে কন্টিজিউয়াস। এখন কন্টিজিউয়াস যখন অফ থাকতেছে, আমি যখন এখানে ক্লিক করতেছি, পুরো পেজে যেখানে যেখানে রেড কালার আছে সে সেখান থেকে তাকে সিলেক্ট করতেছে। কিন্তু আপনি যদি কন্টিনিউয়াস অন করে দেন তাহলে বাইরেরগুলো আর সিলেক্ট করবে না। যেমন এখানে ক্লিক করলাম, দেখেন অন্য যে বৃত্তগুলো আছে সেগুলোকে আর সে সিলেক্ট করতেছে না, শুধু সে সেই কালারটাকে সিলেক্ট করতেছে যেটা একটার সাথে আরেকটা লাগানো আছে। এটাই হচ্ছে কন্টিজিউয়াসের কাজ। এছাড়া আমি যদি পূর্বের মডেলের এখানে ব্যাগ আসি, এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এখানে দেখেন রেড কালার, এখানেও রেড কালার, ঠিক এখানেও রেড কালার। আমি যদি এখানে কন্টিজিউয়াস তুলে দিলাম আর টলারেন্স ডিফল্ট হবে 32 থাকে, 32 রেখে এখানে যদি ক্লিক করি, তাহলে দেখেন এই রেড কালারের সাথে এ পাশের রেড কালার কিন্তু একটু সিলেকশন হয়ে গেছে। তার মানে এই পুরো ইমেজের মধ্যে যেখানে যেখানে রেড কালার আছে সেখানে এটা সিলেকশন হয়ে যাচ্ছে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এবার টলারেন্স 32 থেকে এটাকে আমি 80 করে দিলাম। এবার যদি ক্লিক করি, দেখেন আগের তুলনায় এবার কিন্তু পুরো ফুলটাকেই সে সিলেক্ট করছে। এপাশে যদি দেখি, এপাশেও একটু বেশি সিলেক্ট করছে। অর্থাৎ আপনি এই উপরে যত বেশি টলারেন্স বাড়াবেন তত বেশি সে আশেপাশের কালারগুলোকে ইফেক্ট করবে। তো এতক্ষণ ধরে আমরা এই সিলেকশন টুলগুলো সম্পর্কে বেসিক জানলাম। এখন আরেকটু উপরের অপশন বারের এই বিষয়গুলো সম্পর্কে জানি। তো প্রথম পেজে দেখেন আমরা যখন প্রত্যেকটা সিলেকশন টুলে যাচ্ছি, অপশন বারে আপনি কিছু অপশন দেখতে পাচ্ছেন, যেমন এখানে কতগুলো ঘর দেখা যাচ্ছে। ম্যাজিক টুলের ক্ষেত্রেও যদি আমরা কুইক সিলেকশনের ক্ষেত্রে যাও, সেক্ষেত্রেও আমরা প্লাস মাইনাস দেখতে পাচ্ছি। তাছাড়া আমরা এখানে ফেদার দেখতে পাচ্ছি, অ্যান্টি অ্যালাইজ দেখতে পাচ্ছি। এখানে এই বিষয়গুলো কি, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। তো প্রথমেই আমি এখানে একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিলাম, আর এখানে টুলটা দেখেন, এটা যদি ক্লিক করেন এটার নাম হচ্ছে নিউ সিলেকশন। আমরা এতক্ষণ ধরে নিউ সিলেকশনে কাজ করতেছিলাম। আপনি যদি নিউ সিলেকশনে মার্ক রেখে যখনই এখানে কোনো কিছু আর্ট করবেন, তখন দেখেন প্রত্যেকবারই কিন্তু নতুন নতুন একটা সিলেকশন ক্রিয়েট করতেছে। আবার ক্লিক করলাম, আবার একটা নতুন সিলেকশন, আবার ক্লিক করতেছি, আবার একটা নতুন সিলেকশন, প্রত্যেকবারে নতুন নতুন সিলেকশন ক্রিয়েট করতেছে। পরের যেটা, এটাকে বলা হচ্ছে অ্যাড সিলেকশন। যদি মাউসটা রেখে দিই তাহলে দেখেন অ্যাড টু সিলেকশন। এই আইকনে ক্লিক থাকা অবস্থায় আপনি যদি এবার সিলেকশন ক্রিয়েট করেন, তাহলে দেখেন মাউসের আইকনে একটা ছোট্ট প্লাস আইকন দেখতে পাচ্ছি আমরা। তাহলে বর্তমান যে সিলেকশনটি আছে সেটা ডিলিট হবে না, বরং এটার সাথে এটা যোগ হয়ে যাবে। যদি নিচের দিকে রাখি, দেখেন এটার সাথে এটা
যোগ হয়ে যাচ্ছে। আবার নিচের দিকে রাখলাম, এটার সাথে এটা কিন্তু আপনার যোগ হয়ে যাচ্ছে। আপনি যেভাবে রাখবেন সেভাবে এটা সিলেকশনটা যোগ হচ্ছে। তাহলে পরেরটা কি করবে, এটা বিয়োগ করবে, অর্থাৎ সাবট্রাক্ট, যেটাকে বলা হয় বিয়োগ। এটা ক্লিক করার পর আমি যদি এখানে দেখেন এখানে একটা মাইনাস এখন চলে আসছে। এবার যদি আমরা এটা সবগুলো সিলেক্ট করে দিই, তাহলে এটা যতটুকু আমরা অংশ সিলেক্ট করতেছি ততটুকু অংশ সে মাইনাস করতেছে। আবার দিলাম, এটাও মাইনাস করতেছে, এটাও মাইনাস করতেছে, সিম্পলভাবে এটা মাইনাস করতেছে। আপনি যদি স্মরণ রাখার জন্য আইকনগুলো মনোযোগ সহকারে লক্ষ্য করতে পারেন, যেমন দেখেন এখানে দুটো হোয়াইট কালার একসঙ্গে জোড়া লেগে গেছে, অর্থাৎ এটা অ্যাড করবে। এটা কি করবে, উপর থেকে কালো কালার চলে আসছে, এটা মাইনাস করবে, পিছনেরটা হোয়াইট, উপরে একটু হালকা করে কালো কালার, তার মানে সেটা মাইনাস করতেছে। এরপরে যেটা খুব সহজেই বোঝা যাচ্ছে, মিডিলে আমরা হোয়াইট কালার দেখতে পাচ্ছি, দুপাশে আপনার মাইনাস, অর্থাৎ কমন অংশটুকু থাকবে। এখানে যদি ক্লিক করি, এবার দেখেন একটা ক্রস চিহ্ন আসছে। এবার যদি দেখি শুধুমাত্র কমন অংশটুকু থাকবে, তাহলে এখানে কমন অংশ কোনটা, মিডিল বরাবর আমরা যে অংশটুকু দেখতেছি সেটাই কমন অংশ। এটাকে যদি সিলেক্ট করে ছেড়ে দেওয়া যায়, শুধুমাত্র সেই অংশটুকুই কিন্তু সিলেক্ট থাকতেছে। এই ছিল উপরের অপশনগুলো। এছাড়াও এটা আমরা শর্টকাটে কাজ করতে পারি। এগুলো আপনি যদি কিবোর্ড থেকে শিফট বাটন চাপেন তাহলে এটা প্লাস হিসেবে কাজ করবে, অর্থাৎ অ্যাড সিলেকশন হিসেবে কাজ করবে। আপনি যদি অল্টার বাটন চেপে ধরে থাকেন তাহলে এটা সাবট্রাক্ট হিসেবে কাজ করবে, বা মাইনাস সিলেকশন হিসেবে কাজ করবে, অর্থাৎ সাবট্রাক্ট সিলেকশন হিসেবে কাজ করবে। আর আপনি যদি শিফট এবং অল্টার বাটন একসাথে চেপে ধরেন তাহলে এটা আপনার যে কমন সিলেকশন সেই হিসাবে সে কাজ করবে। একইভাবে আপনি যদি অন্যান্য যে সিলেকশনগুলো দেখতেছেন সবগুলোতে কিন্তু একই রকম, যে প্রত্যেকটা সিলেকশনে যদি দেখি একই রকম। তো কুইক সিলেকশনে যদি দেখেন এখানে মাইনাস প্লাস, এটাও কিন্তু একইভাবে কাজ করে। যেমন এই মডেলের ক্ষেত্রে একটু আগে আমরা কিন্তু সিলেকশন করেছিলাম, এটাকে যদি সিলেকশন করলাম, নিচের দিকেও সিলেকশন করি, এখান থেকেও কুইক সিলেকশন দিয়ে সিলেকশন করলাম। তো কাজ করতে করতে এভাবে তো আমাদের একটু বাইরে চলে আসতে পারে, কিন্তু এই অংশটুকু আমি চাচ্ছি না। তাহলে কি করতে হবে, এটা মাইনাস করতে হবে। উপর থেকে সিলেকশন থেকে মাইনাস সিলেকশন করার পর এবার যদি আপনি মাইনাস করেন তাহলে দেখেন এটা ভিতরে ঢুকে যাচ্ছে। ঠিক একইভাবে আমি চাচ্ছি যে যেমন এ পাশের হাতের অংশটুকু বাদ গেছে, তাহলে এটা কী করতে হবে, নেয়ার জন্য প্লাস করতে হবে। তাহলে এখান থেকে প্লাস থাকা অবস্থায় আপনি যদি এখন সিলেকশন করেন তাহলে সেক্ষেত্রে এটা প্লাস হবে। এভাবে যে কোনো অবজেক্টকে আপনি সহজেই সিলেক্ট করতে পারেন। যেমন আবার বাইরে চলে গেছে, শর্টকাট হচ্ছে অল্টার চাপলে মাইনাস আর ডিফল্টভাবে প্লাস থাকে। তাহলে যে কোনো মডেলকে আপনি এভাবে সহজেই দ্রুত সিলেকশন করতে পারেন। এই মডেলের ক্ষেত্রে আপনি চাইলেই কিন্তু সহজেই এটাকে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে এটাকে বের করে নিয়ে আসলাম, আর এখান থেকে একটা নতুন লেয়ার নিয়ে এখানে হোয়াইট কালার অ্যাপ্লাই করলাম। দেখেন কত দ্রুত আমরা একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেললাম। যদিও এটা ব্যাকগ্রাউন্ড রিমুভের পারফেক্ট উপায় না, বা পারফেক্টভাবে হয়নি। ধীরে ধীরে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে পারফেক্টভাবে করা যায় সেটাও শিখব। এছাড়া আরও কিছু কিছু বিষয় আমরা মিসিং করে ফেলেছি, সেটার ক্ষেত্রে আমরা এবার আসি। তো একটা জিনিস দেখুন, এখানে যখন আমরা সিলেকশন করতেছি এখানে একটা অপশন আছে ফেদার। ফেদার জিনিসটা কি, এটাও জানা গুরুত্বপূর্ণ। আপনি যখন এখানে একটা সিলেকশন ক্রিয়েট করবেন, সিলেকশন থাকা অবস্থায় আমি এখানে একটা নতুন লেয়ার নিলাম, জিরো ফেদারে আছে, ঠিক আছে, অল্টার চেপে ব্যাক করে কালার অ্যাপ্লাই করলাম। আমরা যে জুম করে দেখি এটাকে, তাহলে দেখেন কালারটা কিন্তু পারফেক্টভাবে মিলে গেছে। এবার আমি 5 ফেদার দিচ্ছি, 5 ফেদার দিয়ে আরেকটা বৃত্ত ক্রিয়েট করলাম, তারপরে কালার অ্যাপ্লাই দিচ্ছি। তো এবার পার্থক্যটা কি, এখান থেকে এখানে এজ বরাবর যদি দেখি এটা হালকা করে কালারটা ছড়িয়ে গেছে। একইভাবে আমি যদি এখানে 25 দিই, এবার আরও বেশি ছড়াবে। একে সিলেকশন করে অল্টার চেপে ব্যাক, তার মানে আরও বেশি কালারটা ছড়িয়ে পড়তেছে। তাহলে ফেদার কি, আপনার এজ বরাবর আপনার কালারটা যত বেশি ফেদার দিবেন তত বেশি এটা ছড়িয়ে পড়বে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে অ্যান্টি অ্যালাইস। এই জিনিসটা কি, তো অ্যান্টি অ্যালাইস মার্ক দিয়ে এখানে একটা আমরা বৃত্ত ক্রিয়েট করলাম। আচ্ছা, ফেদারটা আমরা ডিসিলেক্ট করে দিই, জিরো ফেদারই করি। এখানে একটা বৃত্ত ক্রিয়েট করলাম যেটা অ্যান্টি অ্যালাইস মার্ক করা আছে। এবার অ্যান্টি অ্যালাইস মার্ক তুলে দিয়ে পাশে আরেকটি বৃত্ত ক্রিয়েট করলাম এখানে। এবার
আবার কালার অ্যাপ্লাই করলাম। তো দেখি এখানে পার্থক্যটা কি। তো স্বভাবতই পার্থক্য তেমন কোনো বোঝা যাচ্ছে না, কিন্তু এবার আমি এটাকে কাছ থেকে জুম করতেছি। এবার দেখুন এজ বরাবর পার্থক্য কি। এটা দেখুন, এটা হচ্ছে শার্প, আর এখানে একটা কাটা কাটা একটা ভাব দেখা যাচ্ছে। তো অ্যান্টি অ্যালাইন যদি আপনি অন রাখেন, তাহলে আপনার শেপ বা যা ক্রিয়েট করেন না কেন, সেটা আপনার একটা সাইডগুলো শার্প বা স্মুথ হবে। আর যখন আপনি অ্যান্টি অ্যালাইজ মার্কটা তুলে দিবেন, তখন এটা শার্পনেসটা থাকবে না। এটাই হচ্ছে অ্যান্টি অ্যালাইজের কাজ। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই ক্লাস ছিল। আপনি একইভাবে ল্যাসো টুল বা অন্যান্য টুলগুলোতেও দেখতে পারেন। তো আজকের ক্লাস নিয়ে আপনার যে কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়াও আমাদের ফেসবুক গ্রুপ ট্রিপল ক্লিক একাডেমিতে জয়েন হতে পারেন। আপনার যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি ইনশাল্লাহ সেখানে কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করব। তো পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত থাকুন। আশা করছি খুব শীঘ্রই ব্যাগ আসবো। ভালো থাকবেন সবাই।